আজকে এই ভিডিওতে আমরা কিভাবে ডাবল কলাম ক্যাশবুক কষতে হয় সেটি শিখব। লাস্ট যে ভিডিও হয়েছিল তাতে দেখবে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুক তৈরি করতে শিখেছিলাম। তাহলে ডাবল কলাম ক্যাশ বই এই ভিডিও তৈরি করার আগে মানে অঙ্ক কষার আগে আমরা তিনটে বিষয় নিয়ে মেনলি একটু আলোচনা করে নিই। প্রথমত যে ডাবল কলাম ক্যাশ বই কি, ক্লিয়ার? 2 নম্বর, ডাবল কলাম ক্যাশ বই কি কারণে করা হয়। তাহলে প্রথম হলো ডাবল কলাম ক্যাশ বই কি, 2 নম্বর ডাবল কলাম ক্যাশ বুক কেন তৈরি করব, অর্থাৎ কি কারণে ডাবল কলাম ক্যাশ বই তৈরি করা হয়, আর 3 নম্বর হলো কন্ট্রা এন্ট্রি। মানে কন্ট্রা এন্ট্রি কি বিষয় বোঝানোর আগে ডাবল কলাম ক্যাশ বই কি জিনিস সেটা আগে বলি। দেখো, ঠিক এর আগের ভিডিওতে যখন আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বই করেছিলাম বলেছিলাম যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ক্যাশ অ্যাকাউন্ট। মানে সিঙ্গেল কলাম ক্যাশ বইতে লেজারে যে ক্যাশ অ্যাকাউন্ট খোলা হয়, লেজারে ক্যাশ অ্যাকাউন্ট না যদি খোলা হয় তাহলে সেই ক্যাশ অ্যাকাউন্টটাই সেই ক্যাশ অ্যাকাউন্টকেই সিঙ্গেল কলাম ক্যাশ বুক রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে আর সিঙ্গেল কলাম ক্যাশ বুক ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ডাবল কলাম ক্যাশ বুক কি? ডাবল কলাম ক্যাশ বুক ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বোথ ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ডাবল কলাম ক্যাশ বই ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটোকে একসাথে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? এবার কেন করা হয় আচ্ছা, তার আগে ক্যারেক্টার বলি। লাইক সিঙ্গেল কলাম ক্যাশ বুক, আমরা বলেছিলাম সিঙ্গেল কলাম ক্যাশ বুক বাই ক্যারেক্টার ইট ইজ আ নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। ডাবল কলাম ক্যাশ বুক ইজ অলসো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কেন বলা হচ্ছে? ডেবিট দিক দেখো, আমি আপ অ্যারো দিয়ে এই নোটটা এই সাইনটাকে ফলো করো, আপ অ্যারো মানে কোনো কারণে যদি টাকা বাড়ে তাহলে আমরা ডেবিট দিকে লিখবো। আর দেখো এদিকে লেখা আছে ডাউন অ্যারো। ডাউন অ্যারো মানে কোনো কারণে যদি টাকা কমে যায় তাহলে আমরা লিখবো কোথায়? ক্রেডিট সাইডে। ঠিক আছে, যদি ক্যাশে টাকা বাড়ে তাহলে আমরা ডেবিট সাইডে ক্যাশের ঘরে টাকার অঙ্কটাকে বসাবো। আর যদি কোনো কারণে ব্যাংক ব্যালেন্স বাড়ে তাহলে ডেবিট দিকেই লিখবো, কিন্তু অ্যামাউন্টটাকে বসাবো কোথায়? ব্যাংকের কলামে। ক্লিয়ার? এবার চলে যাও ক্রেডিট সাইডে। যদি আমি কাউকে ক্যাশে টাকা পেমেন্ট করি তাহলে ক্যাশ ব্যালেন্স কমে যায়, তাহলে আমি লিখবো কোথায়? না ক্রেডিট সাইডে, কিন্তু অ্যামাউন্টটা বসবে ক্যাশের কলামে। কাউকে যদি আমি চেক পেমেন্ট করি, পেমেন্ট করছি মানে আমার কমে যাবে, তাহলে আবার ক্রেডিট সাইডে লিখবো। যেহেতু চেকে পেমেন্ট করা হচ্ছে তাহলে ন্যাচারালি ব্যাংক ব্যালেন্স কমবে, তাহলে ক্রেডিট সাইডে আমি অ্যামাউন্টটাকে লিখবো কোথায়? ব্যাংকের কলামে। ঠিক আছে, নেক্সট কেন তৈরি করা হয়? দেখো, সিঙ্গেল কলাম ক্যাশ বই করার সময় বলেছিলাম সিঙ্গেল কলাম ক্যাশ বই করা হয় কোনো একটা পার্টিকুলার ডেটে হাতে কত টাকা আছে তার পরিমাণ জানার জন্য সিঙ্গেল কলাম ক্যাশ বই তৈরি করা হতো। আর ডাবল কলাম ক্যাশ বুক যেহেতু এটা বোথ ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ডাবল কলাম ক্যাশ বুকের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার ডেটে হাতে কত টাকা আছে এবং ব্যাংকে কত টাকা আছে তার পরিমাণ কিন্তু এই ডাবল কলাম ক্যাশ বই থেকে জানতে পারবো। ঠিক আছে, আরেকটা ব্যাপার টেকনিক। লাস্ট ভিডিওতে মানে যখন সিঙ্গেল কলাম ক্যাশ বই করছিলাম তখন বলেছিলাম কিছু কথা অ্যাকাউন্টিং টার্ম ইউজ করে বলতে শিখলে তোমাদের অঙ্ক কষতে অনেক সুবিধা হয়। যেমন বলেছিলাম, দেখবে যখন সিঙ্গেল কলাম ক্যাশ বই করবে ক্যাশ ইন হ্যান্ড লেখা থাকলে ওটাকে বলবে কিভাবে? না ক্যাশ ইন হ্যান্ড মিনস দ্য ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ অ্যাকাউন্ট। সিমিলারলি যখন ডাবল কলাম ক্যাশ বই করবে, যখন তোমরা অঙ্কটা প্রসিড করবে দেখবে ওখানে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক। তোমরা বলবে কিভাবে? ক্যাশ ইন হ্যান্ড মানে হলো ক্যাশের ডেবিট ব্যালেন্স, আর ক্যাশ এট ব্যাংক মানে হলো ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স। এখানে একটা পয়েন্ট মনে রাখার বিষয়, ক্যাশ কলামের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়। মানে ক্যাশ বুকের এই যে ক্যাশের ঘরটা হয়েছে তার অলওয়েজ ডেবিট ব্যালেন্স হবে। ডেবিট ব্যালেন্স হবে মানে সবসময় ডেবিট দিকে টোটালটা বেশি হবে দেন দ্য ক্রেডিট সাইড। কিন্তু মাইন্ড দ্যাট এটা কিন্তু আমি ক্যাশ কলমের কথা বললাম। এবার চলে আসি ব্যাংক কলম। ব্যাংক কলমে দুটো ব্যালেন্সই হতে পারে, আইদার ডেবিট হতে পারে অর ক্রেডিট হতে পারে। তার মানে ক্যাশ এট ব্যাংক কিছু না মেনশন করা থাকলে আমরা এটা ক্যাশের ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স বলবো। কিন্তু যদি বলে দেয় এটা ব্যাংক ওভারড্রাফট, তখন বুঝতে হবে ব্যাংক ওভারড্রাফট মানে হলো দ্য ক্রেডিট ব্যালেন্স অফ ব্যাংক অ্যাকাউন্ট। আরেকবার রিপিট করছি, ব্যাংক ওভারড্রাফট মানে হলো ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স। তাহলে অঙ্ক যখন কষবো দেখবে শুরুতেই বলে দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক,
তার মানে ক্যাশ এবং ব্যাংক দুটোরই ডেবিট ব্যালেন্স, সেক্ষেত্রে আমরা ডেবিট দিকে লিখব টু ব্যালেন্স বি অবলিক ডি, ক্যাশের টাকাটা ক্যাশের ঘরে আর ব্যাংকের টাকাটা ব্যাংকের ঘরে। কিন্তু ইন কেস যদি বলে দেয় ক্যাশ ইন হ্যান্ড এত টাকা, নিচে বললো ব্যাংক ওভারড্রাফট এত টাকা, তার মানে ক্যাশের ডেবিট ব্যালেন্স হলেও ব্যাংকের কিন্তু ক্রেডিট ব্যালেন্স আছে, সেক্ষেত্রে আমরা পোস্টিং করবো কিভাবে? ক্যাশ ইন হ্যান্ডটা লিখবো টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে, আর ব্যাংক ওভারড্রাফট মানে বললাম ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, তাহলে সেটা লিখবো ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বি বাই ডি, কিন্তু অ্যামাউন্টটা বসাবো ব্যাংকের কালামে। ক্লিয়ার? তাহলে জানলাম হোয়াট ইজ ডাবল কলাম ক্যাশবুক, জানলাম কেন ডাবল কলাম ক্যাশবুক করা হয় সেটাও বললাম। আর লাস্ট পয়েন্ট সেটা হলো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে দেখবে অনেক ট্রানজ্যাকশন আছে যে ট্রানজ্যাকশনের ফলে ক্যাশ এবং ব্যাংক দুটো একসাথে এফেক্টেড হয়। টেক অ্যান এক্সাম্পল, যেমন ধরো আমি ব্যাংকে অ্যাকাউন্ট করলাম বা ব্যাংকে ক্যাশ থেকে টাকা নিয়ে কিছু ডিপোজিট করে এলাম, তাহলে ব্যাংকে যদি টাকা ডিপোজিট করি, হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ফর দিস? দ্য জার্নাল এন্ট্রি উইল বি ব্যাংকে টাকা ডিপোজিট করছি তো, তাহলে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো এমন একটা জার্নাল এন্ট্রি হলো যেখানে ব্যাংক আর ক্যাশ দুটো অ্যাকাউন্টই কিন্তু ইনভলভ। তো এই ধরনের এন্ট্রিগুলোকে এই ডাবল কলাম ক্যাশ বইতে দুদিকেই লিখতে হয়, ডেবিটেও লিখবো এবং ক্রেডিটেও লিখবো। দিস এন্ট্রি ইজ নোন অ্যাজ কন্ট্রা এন্ট্রি, বাংলায় বলা হয় বিপরীত দাখিলা, ইংরেজিতে বলা হয় কন্ট্রা এন্ট্রি, আর বাংলায় বলা হয় বিপরীত দাখিলা। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিলাম যে কারণে কন্ট্রা এন্ট্রি হয়। কি বললাম না, ব্যাংকে টাকা ডিপোজিট করছি, জার্নাল এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেহেতু জার্নালের মধ্যে ব্যাংক আর ক্যাশ দুটোই আছে, সেই জন্য ডাবল কলাম ক্যাশ বইতে বোথ সাইডে কিন্তু আমরা এন্ট্রি করব। ওকে? আবার ঠিক উল্টো, অফিসের প্রয়োজনে আমি যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, তাহলে ব্যাংক থেকে টাকা কমবে আর অফিসে ক্যাশ বক্সে টাকাটা জমা পড়বে। জার্নাল এন্ট্রি টাকা আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংকে টাকা কমছে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। সো জার্নাল এন্ট্রি ইজ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এটাও এমন একটা জার্নাল এন্ট্রি যেখানে ক্যাশ আর ব্যাংক দুটোই আছে, অর্থাৎ ডাবল কলাম ক্যাশ বইতে দুদিকেই লিখতে হবে এই ঘটনাটার জন্য। তাহলে এর জন্য কিন্তু কন্ট্রা এন্ট্রি করা হয়। তাহলে যদি প্রশ্ন করে এমন দুটি এক্সাম্পল দাও যার জন্য ডাবল কলাম ক্যাশ বইতে কন্ট্রা এন্ট্রি করতে হয়, নাম্বার 1 ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, এন্ড নাম্বার 2 ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। ক্লিয়ার? আরো কিছু আছে কিন্তু সেটা এই মুহূর্তে আমি বলছি না, তো যাই হোক, এইভাবে আমরা ডাবল কলাম ক্যাশ বই করব। ওকে? তো এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি অঙ্ক কিভাবে করছি আমি দেখাবো, তোমরা ভালো করে নোট করবে। আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা ডাবল কলাম ক্যাশ বুক করতে শিখে যাবে। তারপরেও নিশ্চয়ই প্রশ্ন থাকবে, তার জন্য আমায় ফোন করবে বা মেসেজ করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। ক্লিয়ার? তো এবার চলে যাওয়া যাক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আজকে এই ভিডিওতে আমরা কিভাবে ডাবল কলাম ক্যাশ বুক করতে হয় সেটি শিখব। লাস্ট যে ভিডিও হয়েছিল তাতে দেখবে আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুক তৈরি করতে শিখেছিলাম। তাহলে ডাবল কলাম ক্যাশ বই এই ভিডিও তৈরি করার আগে, মানে অঙ্ক কষার আগে, আমরা তিনটে বিষয় নিয়ে মেনলি একটু আলোচনা করে নিই। প্রথমত, যে ডাবল কলাম ক্যাশ বই কি। ক্লিয়ার? 2 নম্বর, ডাবল কলাম ক্যাশ বই কি কারণে করা হয়। তাহলে প্রথম হলো ডাবল কলাম ক্যাশ বই কি, 2 নম্বর ডাবল কলাম ক্যাশ বুক কেন তৈরি করব, অর্থাৎ কি কারণে ডাবল কলাম ক্যাশ বই তৈরি করা হয়, আর 3 নম্বর হলো কন্ট্রা এন্ট্রি। মানে কন্ট্রা এন্ট্রি কি বিষয় বোঝানোর আগে ডাবল কলাম ক্যাশ বই কি জিনিস সেটা আগে বলি। দেখো, ঠিক এর আগের ভিডিওতে যখন আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বই করেছিলাম, বলেছিলাম যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ক্যাশ অ্যাকাউন্ট। মানে সিঙ্গেল কলাম ক্যাশ বইতে লেজারে যে ক্যাশ অ্যাকাউন্ট খোলা হয়, লেজারে ক্যাশ অ্যাকাউন্ট না যদি খোলা হয় তাহলে
সেই ক্যাশ অ্যাকাউন্টটাই সেই ক্যাশ অ্যাকাউন্টকেই সিঙ্গেল কলাম ক্যাশ বুক রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে আ সিঙ্গেল কলাম ক্যাশ বুক ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ডাবল কলাম ক্যাশ বুক কি? ডাবল কলাম ক্যাশ বুক ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বোথ ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ডাবল কলাম ক্যাশ বই ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটোকে একসাথে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? এবার কেন করা হয়, কেন করা হয়? আচ্ছা, তার আগে ক্যারেক্টার বলি। লাইক সিঙ্গেল কলাম ক্যাশ বুক, আমরা বলেছিলাম সিঙ্গেল কলাম ক্যাশ বুক বাই ক্যারেক্টার ইট ইজ আ নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। ডাবল কলাম ক্যাশ বুক ইজ অলসো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কেন বলা হচ্ছে? ডেবিট দিক দেখো, আমি আপ অ্যারো দিয়ে, এই নোটটা এই সাইনটাকে ফলো করো, আপ অ্যারো মানে কোনো কারণে যদি টাকা বাড়ে তাহলে আমরা ডেবিট দিকে লিখবো। আর দেখো এদিকে লেখা আছে ডাউন অ্যারো। ডাউন অ্যারো মানে কোনো কারণে যদি টাকা কমে যায় তাহলে আমরা লিখবো কোথায়? ক্রেডিট সাইডে। ঠিক আছে, যদি ক্যাশে টাকা বাড়ে তাহলে আমরা ডেবিট সাইডে ক্যাশের ঘরে টাকার অঙ্কটাকে বসাবো। আর যদি কোনো কারণে ব্যাংক ব্যালেন্স বাড়ে তাহলে ডেবিট দিকেই লিখবো, কিন্তু অ্যামাউন্টটাকে বসাবো কোথায়? ব্যাংকের কলামে। ক্লিয়ার? এবার চলে যাও ক্রেডিট সাইডে। যদি আমি কাউকে ক্যাশে টাকা পেমেন্ট করি তাহলে ক্যাশ ব্যালেন্স কমে যায়, তাহলে আমি লিখবো কোথায়? না ক্রেডিট সাইডে, কিন্তু অ্যামাউন্টটা বসবে ক্যাশের কলামে। কাউকে যদি আমি চেক পেমেন্ট করি, পেমেন্ট করছি মানে আমার কমে যাবে, তাহলে আবার ক্রেডিট সাইডে লিখবো। যেহেতু চেকে পেমেন্ট করা হচ্ছে তাহলে ন্যাচারালি ব্যাংক ব্যালেন্স কমবে, তাহলে ক্রেডিট সাইডে আমি অ্যামাউন্টটাকে লিখবো কোথায়? ব্যাংকের কলামে। ঠিক আছে, নেক্সট কেন তৈরি করা হয়? দেখো, সিঙ্গেল কলাম ক্যাশ বই করার সময় বলেছিলাম সিঙ্গেল কলাম ক্যাশ বই করা হয় কোনো একটা পার্টিকুলার ডেটে হাতে কত টাকা আছে তার পরিমাণ জানার জন্য সিঙ্গেল কলাম ক্যাশ বই তৈরি করা হতো। আর ডাবল কলাম ক্যাশ বুক যেহেতু এটা বোথ ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ডাবল কলাম ক্যাশ বুকের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার ডেটে হাতে কত টাকা আছে এবং ব্যাংকে কত টাকা আছে তার পরিমাণ কিন্তু এই ডাবল কলাম ক্যাশ বই থেকে জানতে পারবো। ঠিক আছে, আরেকটা ব্যাপার, টেকনিক। লাস্ট ভিডিওতে মানে যখন সিঙ্গেল কলাম ক্যাশ বই করছিলাম তখন বলেছিলাম কিছু কথা অ্যাকাউন্টিং টার্ম ইউজ করে বলতে শিখলে তোমাদের অঙ্ক কষতে অনেক সুবিধা হয়। যেমন বলেছিলাম, দেখবে যখন সিঙ্গেল কলাম ক্যাশ বই করবে ক্যাশ ইন হ্যান্ড লেখা থাকলে ওটাকে বলবে কিভাবে? না ক্যাশ ইন হ্যান্ড মিনস দ্য ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ অ্যাকাউন্ট। সিমিলারলি যখন ডাবল কলাম ক্যাশ বই করবে, যখন তোমরা অঙ্কটা প্রসিড করবে দেখবে ওখানে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক। তোমরা বলবে কিভাবে? ক্যাশ ইন হ্যান্ড মানে হলো ক্যাশের ডেবিট ব্যালেন্স, আর ক্যাশ এট ব্যাংক মানে হলো ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স। এখানে একটা পয়েন্ট মনে রাখার বিষয়, ক্যাশ কলামের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, মানে ক্যাশ বুকের এই যে ক্যাশের ঘরটা হয়েছে তার অলওয়েজ ডেবিট ব্যালেন্স হবে। ডেবিট ব্যালেন্স হবে মানে সবসময় ডেবিট দিকে টোটালটা বেশি হবে দেন দ্য ক্রেডিট সাইড। কিন্তু মাইন্ড দ্যাট এটা কিন্তু আমি ক্যাশ কলমের কথা বললাম। এবার চলে আসি ব্যাংক কলম। ব্যাংক কলমে দুটো ব্যালেন্সই হতে পারে, আইদার ডেবিট হতে পারে অর ক্রেডিট হতে পারে। তার মানে ক্যাশ এট ব্যাংক কিছু না মেনশন করা থাকলে আমরা এটা ক্যাশের ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স বলবো। কিন্তু যদি বলে দেয় এটা ব্যাংক ওভারড্রাফট, তখন বুঝতে হবে ব্যাংক ওভারড্রাফট মানে হলো দ্য ক্রেডিট ব্যালেন্স অফ ব্যাংক অ্যাকাউন্ট। আরেকবার রিপিট করছি, ব্যাংক ওভারড্রাফট মানে হলো ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স। তাহলে অঙ্ক যখন কষবো দেখবে শুরুতেই বলে দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক, তার মানে ক্যাশ এবং ব্যাংক দুটোরই ডেবিট ব্যালেন্স। সেক্ষেত্রে আমরা ডেবিট দিকে লিখবো টু ব্যালেন্স বি অবলিক ডি, ক্যাশের টাকাটা ক্যাশের ঘরে আর ব্যাংকের টাকাটা ব্যাংকের ঘরে। কিন্তু ইন কেস যদি বলে দেয় ক্যাশ ইন হ্যান্ড এত টাকা, নিচে বললো ব্যাংক ওভারড্রাফট এত টাকা, তার মানে ক্যাশের ডেবিট ব্যালেন্স হলেও ব্যাংকের কিন্তু ক্রেডিট ব্যালেন্স আছে। সেক্ষেত্রে আমরা পোস্টিং করবো কিভাবে? ক্যাশ ইন হ্যান্ডটা লিখবো টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে, আর ব্যাংক ওভারড্রাফট মানে বললাম ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, তাহলে সেটা লিখবো ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বি বাই ডি, কিন্তু অ্যামাউন্টটা বসাবো ব্যাংকের কলামে। ক্লিয়ার? তাহলে জানলাম হোয়াট ইজ ডাবল কলাম ক্যাশ বুক, জানলাম কেন ডাবল কলাম ক্যাশ বই করা হয় সেটাও বললাম। আর লাস্ট পয়েন্ট সেটা হলো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে দেখবে অনেক ট্রানজাকশন আছে যে ট্রানজাকশনের ফলে ক্যাশ এবং ব্যাংক দুটো একসাথে এফেক্টেড হয়। টেক অ্যান এক্সাম্পল, যেমন ধরো আমি ব্যাংকে অ্যাকাউন্ট করলাম বা ব্যাংকে ক্যাশ থেকে টাকা নিয়ে কিছু ডিপোজিট করে এলাম। তাহলে ব্যাংকে যদি টাকা ডিপোজিট করি, হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ফর দিস? দ্য জার্নাল এন্ট্রি উইল বি ব্যাংকে টাকা ডিপোজিট করছি তো, তাহলে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট।
দেখো এমন একটা জার্নাল এন্ট্রি হলো যেখানে ব্যাংক আর ক্যাশ দুটো অ্যাকাউন্টই কিন্তু ইনভলভ। তো এই ধরনের এন্ট্রিগুলোকে এই ডাবল কলাম ক্যাশ বইতে দুদিকেই লিখতে হয়, ডেবিটেও লিখবো এবং ক্রেডিটেও লিখবো। দিস এন্ট্রি ইজ নোন অ্যাজ কন্ট্রা এন্ট্রি, বাংলায় বলা হয় বিপরীত দাখিলা, ইংরেজিতে বলা হয় কন্ট্রা এন্ট্রি, আর বাংলায় বলা হয় বিপরীত দাখিলা। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিলাম যে কারণে কন্ট্রা এন্ট্রি হয়। কি বললাম না, ব্যাংকে টাকা ডিপোজিট করছি, জার্নাল এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেহেতু জার্নালের মধ্যে ব্যাংক আর ক্যাশ দুটোই আছে, সেই জন্য ডাবল কলাম ক্যাশ বইতে বোথ সাইডে কিন্তু আমরা এন্ট্রি করব। ওকে, আবার ঠিক উল্টো, অফিসের প্রয়োজনে আমি যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, তাহলে ব্যাংক থেকে টাকা কমবে আর অফিসে ক্যাশ বক্সে টাকাটা জমা পড়বে। জার্নাল এন্ট্রি, টাকা আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংকে টাকা কমছে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। সো জার্নাল এন্ট্রি ইজ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এটাও এমন একটা জার্নাল এন্ট্রি যেখানে ক্যাশ আর ব্যাংক দুটোই আছে, অর্থাৎ ডাবল কলাম ক্যাশ বইতে দুদিকেই লিখতে হবে এই ঘটনাটার জন্য। তাহলে এর জন্য কিন্তু কন্ট্রা এন্ট্রি করা হয়। তাহলে যদি প্রশ্ন করে এমন দুটি এক্সাম্পল দাও যার জন্য ডাবল কলাম ক্যাশ বইতে কন্ট্রা এন্ট্রি করতে হয়, নাম্বার 1 ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, and number 2 ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। ক্লিয়ার? আরো কিছু আছে কিন্তু সেটা এই মুহূর্তে আমি বলছি না, তো যাই হোক, এইভাবে আমরা ডাবল কলাম ক্যাশ বই করব। ওকে, তো এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি অঙ্ক কিভাবে করছি আমি দেখাবো, তোমরা ভালো করে নোট করবে। আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা ডাবল কলাম ক্যাশ বুক করতে শিখে যাবে। তারপরেও নিশ্চয়ই প্রশ্ন থাকবে, তার জন্য আমায় ফোন করবে বা মেসেজ করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। ক্লিয়ার? তো এবার চলে যাওয়া যাক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। দেখো আমরা একটি অঙ্ক নিয়েছি, অঙ্কটি করছি শোনো। ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশ বুক ইন দ্য বুকস অফ অনংসা। তাহলে অনংসার বইতে একটি ডাবল কলাম ক্যাশ বুক আমাদের তৈরি করতে হবে। অঙ্কটা একবার জাস্ট পড়ছি, শুনে নাও। 1 এপ্রিল 2019 বলা হয়েছে ক্যাশ ইন হ্যান্ড 50,000 আর ক্যাশ অ্যাট ব্যাংক 30,000, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হলো 50,000, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হলো 30,000। ক্লিয়ার? দেন 2 তারিখ, গুডস পারচেজড ফর ক্যাশ ₹2,000 অ্যান্ড পেড বাই চেক ₹3,000, অর্থাৎ নগদে জিনিস কিনেছি কিন্তু পয়সা যখন দেয়া হচ্ছে ক্যাশ দিচ্ছে 2,000 আর চেক দেয়া হচ্ছে 3,000। ওকে, দেন 5 তারিখ, গুড সোল্ড ফর ক্যাশ, অর্থাৎ নগদে জিনিস বিক্রি করা হয়েছে 6,000 টাকায়, আউট অফ হুইচ 2,000 টাকা ডিপোজিটেড ইনটু ব্যাংক। তাহলে 6,000 টাকায় বিক্রি করলেও তার মধ্যে 2,000 টাকা সেদিনেই আমরা ব্যাংকে জমা করে এসেছি। ওকে, তাহলে ক্যাশে পড়ে থাকবে 4,000 আর ব্যাংকে পাঠিয়ে দেবো আমরা 2,000। তার ট্রিটমেন্ট কী হবে যখন অঙ্কটা কষবো তোমরা দেখতে পাবে। 8 তারিখ আর 10 তারিখ ভীষণ ভাইটাল, ভীষণভাবে নজর দাও মনোযোগ দিয়ে। দেখো 8 তারিখে বলা হয়েছে চেক রিসিভ ফ্রম অর্ণব, অর্থাৎ অর্ণবের থেকে 2,000 টাকার চেক পেয়েছি। ইউজুয়ালি আমরা দেখে থাকি কি যে চেক পেলে টাকাটা ব্যাংকের ঘরে পাঠানো হয়, কিন্তু খেয়াল করো 10 তারিখে বলছে অর্ণবের চেকটা ব্যাংকে পাঠানো হয়েছে। তার মানে কি বোঝায় যে 8 তারিখে কিন্তু চেকটা পেয়ে আমরা ব্যাংকে জমা করিনি, সেই চেকটা জমা করেছি 10 তারিখে। তাহলে 8 তারিখে যদিও চেক পেয়েছি, চেকটাকে রেখে দেবো কোথায়? ক্যাশের কলামে। ওকে, ট্রিটমেন্ট কী হবে সেটা আমরা যখন নেক্সট পেজে অঙ্কটি কষবো দেখাবো। 15 তারিখে চলে যাও, বলা হয়েছে ব্যাংকে 500 টাকা জমা দেওয়া হয়েছে। 20 তারিখ, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে টাকা তুলে আনা হয়েছে অফিসের প্রয়োজনে, এটার জন্য কন্ট্রা এন্ট্রি হবে। 22 তারিখ, টিউশন ফিজ পেড বাই চেক, টিউশন ফি দেওয়া হয়েছে চেকে। আর 30 তারিখ, স্যালারি পেড টু ক্লার্ক, ক্লার্ককে বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা। যাই হোক, এবার আমরা অঙ্কটি কষছি, দেখো নেক্সট পেজে। তার আগে আমরা ছকটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো গোটা বিষয়টা, গোটা ক্যাশবুকটা আমরা যেহেতু অনংসার বইতে করছি সেই জন্য লিখেছি ইন দ্য বুকস অফ অনংসা। যেহেতু জিনিসটার নাম ক্যাশবুক লিখেছি ক্যাশবুক উইদিন ব্র্যাকেট ডাবল কলাম, ডেবিট ক্রেডিট। অ্যামাউন্টের কলমের দিকে লক্ষ্য করো, দেখো সিঙ্গেল কলামে একটা ক্যাশের কলাম, একটা অ্যামাউন্টের কলাম থাকতো, কিন্তু এখানে ডেবিট দিকে দুটো অ্যামাউন্টের কলাম। প্রথমটার নাম দিয়েছি ক্যাশ রুপিস, পরেরটা ব্যাংক রুপিস। ক্রেডিট দিকেও তাই, প্রথমটা ক্যাশ রুপিস, পরেরটা ব্যাংক রুপিস। আর বাকিটা পুরোটা সিঙ্গেল কলাম ক্যাশবুকের মতো। দেখো ডেট, পার্টিকুলার, LFVN যেমন থাকে
ডেট পার্টিকুলার সেলেভিয়ান। ওকে, তো আবার অঙ্কে আমরা ফিরে গেলাম। দেখো 1 এপ্রিল 2019-এ বলেছিল ক্যাশের ডেবিট ব্যালেন্স 50,000 আর ব্যাংকের ডেবিট ব্যালেন্স 30,000। কীভাবে লিখছি দেখো, ডেবিট দিকে 1 এপ্রিল টু ব্যালেন্স B/D, ক্যাশের ঘরে 50,000, ব্যাংকের ঘরে 30,000। ওকে, 2 তারিখ বলছে জিনিস কেনা হয়েছে। আচ্ছা, আমরা কি জানি জিনিস কিনলে টাকা কমে যায়, তাহলে লিখবো কোথায় ক্যাশ বইয়ের ক্রেডিট দিকে। কিসের এগেনস্টে কেনা হয়েছে? জিনিস কিনেছি, সেই জন্য দেখো ক্রেডিট সাইডে লিখেছি বাই পারচেজেস অ্যাকাউন্ট। যেহেতু ক্যাশ পেমেন্ট করেছি 2,000, সেই জন্য ক্যাশের ঘরে লিখেছি 2,000, আর চেক পেমেন্ট করেছি 3,000, সেই জন্য ব্যাংকের ঘরে বসেছে 3,000 টাকা। ক্লিয়ার? আবার অঙ্কে ফিরে গেলাম। দেখো গুড সোল্ড ফর ক্যাশ, নগদে জিনিস বিক্রি করেছি 6,000 টাকার, আউট অফ হুইচ তার মধ্যে 2,000 টাকা ডিপোজিটেড ইনটু ব্যাংক। তাহলে 6,000 টাকায় নগদে বিক্রি করলেও ব্যাংকে যেহেতু 2,000 টাকা জমা করে দিচ্ছি, তাহলে ক্যাশে পড়ে থাকবে কত? 4,000। এনিওয়ে, যেহেতু টাকা বাড়ছে, তাহলে আমরা ট্রিটমেন্ট কীভাবে করছি দেখো, ডেবিট দিকে লিখেছি টু সেলস, ক্যাশে পড়ে থাকলো 4,000, সেই জন্য ক্যাশের ঘরে 4,000, আর ব্যাংকে লিখেছি 2,000। ক্লিয়ার? 8 তারিখ বলা হয়েছে চেক রিসিভ ফ্রম অর্ণব, অর্ণবের থেকে চেক পেয়েছি 2,000। কিন্তু আমরা আগেই বলেছি দেখো চেকটা 8 তারিখে পেয়ে 10 তারিখে ব্যাংকে জমা দিচ্ছি, তাহলে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ন্যাচারালি ওটা ক্যাশে ছিল। কি ট্রিটমেন্ট করছি দেখো ডেবিট দিকে লিখেছি 8 তারিখ টু অর্ণব, যেহেতু চেক পাওয়া সত্ত্বেও ক্যাশে আমরা রেখেছি, সেই জন্য টাকাটাকে বসিয়েছি, যদিও চেক বসিয়েছি কিন্তু ক্যাশের ঘরে। ওকে, তারপর আবার অঙ্কে ফিরে গেলাম। বলছে অর্ণবের চেকটা ব্যাংকে পাঠানো হয়েছে, তাহলে অর্ণবের চেকটা ছিল এতদিন ক্যাশে, সেখান থেকে যদি চেকটা ব্যাংকে পাঠাই, জার্নাল এন্ট্রি হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অর্থাৎ ক্যাশ ডাবল কলাম ক্যাশ বইতে আমাদের কন্ট্রা এন্ট্রি করতে হবে। এবং কন্ট্রা এন্ট্রি করার সহজ উপায় হলো আগে টুটাকে লিখে নাও। দেখো 10 তারিখ টু ক্যাশ বলেছি, টু ক্যাশ লিখে টাকা ক্যাশে হয় না, টাকাটা ব্যাংকের ঘরে বসাবে, আর যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, এলএফের ঘরে লিখতে হবে সি। অপোজিট সাইডে চলে যাও, দেখো ক্রেডিট সাইডে চলে এসেছি, এদিকে যদি টু ক্যাশ লেখা হয় ন্যাচারালি এদিকে লিখব বাই ব্যাংক। ওকে, ক্যাশ লিখে যেহেতু ব্যাংকে বসানো হয়েছে, তাহলে ব্যাংক লিখে কোথায় বসাবো? ক্যাশের ঘরে। ওকে, আর যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি হলো, এলএফের ঘরে সি বসানো হলো। ওকে, আবার অঙ্কে ফিরে যাচ্ছি। দেখো 15 তারিখে বলা হয়েছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে। একই রকম ব্যাংকে যদি টাকা জমা দেওয়া হয় জার্নাল এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তার মানে এগেন কন্ট্রা এন্ট্রি। কীভাবে করছি দেখো, এই দেখো 15 তারিখ টু ক্যাশ, আগে টুটাকে লিখলাম, যেহেতু ক্যাশ লিখেছি টাকাটা পাঠিয়েছি ব্যাংকের ঘরে 500 টাকা, যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি এলএফের ঘরে লিখেছি সি। আবার অপোজিট সাইডে চলে যাও, দেখো ক্রেডিট দিকে চলে গেছি 15 তারিখ, এদিকে টু ক্যাশ লিখেছি মানে এদিকে লিখব বাই ব্যাংক, ব্যাংক লিখেছি মানে টাকাটা বসাবো ক্যাশের ঘরে, যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি এলএফের ঘরে লিখেছি সি। ওকে, তারপর 20 তারিখে এসো ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অর্থাৎ অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে। তাহলে জার্নাল এন্ট্রি কী হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তার মানে এগেন কন্ট্রা এন্ট্রি। দেখো কি করছি, কি বললাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে আগে টুটাকে লিখে নিলাম, দেখো ডেবিট দিকে 20 তারিখ দিয়েছি টু ব্যাংক, যেহেতু ব্যাংক লিখেছি টাকাটা বসিয়েছি ক্যাশের ঘরে, যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি করবো এলএফের ঘরে সি। অপোজিট সাইডে চলে যাও, দেখো 20 তারিখ, এদিকে টু ব্যাংক লেখা মানে ক্রেডিট দিকে বাই ক্যাশ, যেহেতু ক্যাশ লিখেছি টাকাটা বসিয়েছি ব্যাংকের ঘরে, যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি এলএফের ঘরে সি লিখেছি। ক্লিয়ার? আবার প্রিভিয়াস পেজে চলে গেলাম। দেখো বলা হয়েছে টিউশন ফিজ পেড বাই চেক, চেকের মাধ্যমে টিউশন ফিজ দেওয়া হয়েছে। কি করছি দেখো, দেওয়া হয়েছে মানে টাকা কমে যাচ্ছে, ন্যাচারালি ক্রেডিট দিকে লিখব। দেখো ক্রেডিট দিকে 22 তারিখ দিয়েছি। টিউশন ফিজ হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ, সেই জন্য লিখেছি বাই ড্রয়িংস, যেহেতু পেমেন্ট করা হচ্ছে চেকে সেই জন্য ব্যাংকের ঘরে লিখেছি 500 টাকা। ওকে, আবার অঙ্কে চলে যাই। লাস্ট দেখো বলা হয়েছে স্যালারি পেড টু ক্লার্ক 30 তারিখ, ক্লার্ককে যদি স্যালারি দিই টাকা কমে যায়, তাহলে ক্রেডিট দিকে লিখছি, দেখো ক্রেডিট সাইডে 30 তারিখ বাই স্যালারি, ক্যাশে পেমেন্ট করা হচ্ছে সেই জন্য ক্যাশের ঘরে 5,000। ওকে,
তো অঙ্ক শেষ। এবার আমরা ব্যালেন্স টানছি। দেখো, ক্যাশের ডেবিট দিকটা আগে টোটাল করেছি, হয়েছে 58,000। ব্যাংকের ডেবিট দিক টোটাল করেছি, হয়েছে 34,500। সমান করে ক্রেডিট দিকে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো, 58,000, 34,500। এবার এই 58,000 থেকে ক্রেডিট দিকে যা যা লেখা ছিল ক্যাশের কলামে সেগুলো মাইনাস করে ব্যালেন্স হয়েছে 48,500। ব্যাংকের থেকেও মাইনাস করলাম, করে দাঁড়ালো 29,000। যেহেতু এটা ব্যালেন্স ক্যাশবুকের, 30 তারিখে ব্যালেন্স টানছি, 30 তারিখ দিয়েছি, লিখেছি বাই ব্যালেন্স C/D। সেটাকে নেক্সট ডেতে অপোজিট সাইডে ক্যারি ফরওয়ার্ড করছি। 30শে এপ্রিলের পরের দিন হয় 1 মে। দেখো, ডেবিট দিকে চলে এসেছি, লিখেছি টু ব্যালেন্স B/D। ওকে, ক্যাশের ঘরে ওই 48,500 আর ব্যাংকের ঘরে 29,000। তো ক্লিয়ার? এভাবে আমরা ডাবল কলম ক্যাশবুক কষতে শিখলাম। তোমরা বাড়িতে বই দেখে দেখে আরও অনেক অঙ্ক করো, দেখবে ডাবল কলম ক্যাশবুক, সিঙ্গেল কলম ক্যাশবুক, অ্যাকচুয়ালি ক্যাশবুক কোনো অঙ্কই নয় মনে হবে একটা সময় পরে, কিন্তু প্রয়োজন যেটা সেটা তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন। প্রচুর অঙ্ক করো, অসুবিধা হলে আমায় প্রশ্ন করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। তো আজকে এই পর্যন্ত রাখলাম।